দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জোলো বাতাস দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি ভাব। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়বো বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সাথে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাওয়ার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনা, কথাটা সত্য। মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি। এমন সময় দরজার কড়া নেড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদামাটা রাবারের পাংশু ছাড়তে ছাড়তে সে হেসে বললে, এই বর্ষার দিনে বাড়ি বসে করছো কি? বললুম, যে অশ্ব নেই তার তৃণে সংগ্রহ করছিল। খুব ভালো হয়েছে তুমি এসেছো, একেবারে মিয়নো দিন, তাই না? কিশোরী বললে, আর বসে কাজ নেই, একটা জামা টামা যা হোক কিছু গলিয়ে নাও। চলো তারানাথ জ্যোতিষীর বাড়িতে ঘুরে আসি। আর কিছু না হোক, দু একটা তো আজব গল্প শোনা যাবে। এমন দিনেই তো উদ্ভট গল্প জমে। তারানাথের কথা আমার যে কেন আগে মনে পড়েনি তা ভেবে অবাক হল। বললুম, বসো, ধুতিটা বদলে নি। পথে বেরিয়ে বললুম, ট্রামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কিনে খাওয়া যাবে। হেঁটেই মেরে দিই, চলো, এতটুকুই তো পথ। কিশোরীরও মাসের শেষ, 8 পয়সার পাশিংশ কিনে হাঁটতে হাঁটতে দুজনে মঠ লেনে তারানাথের বাড়ি হাজির হল। দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। আমাকে দেখেই বললে, কাকাবাবু, আজকে আমার লেসের ডিজাইনটা ভুলে নি তো? রোজ রোজই তো ভুলে যাও। আজ ভুলি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়িতে যেতে যেতে বললে, বসুন, বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহু দিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটে। গল্পের লোক তো শ্রোতার মর্ম বোঝে। তত্ত্বাপসে বসতে বসতে তারানাথ বললে, তারপর হঠাৎ যে? বললুম, ভালো লাগছিল না বাড়ি বসে, তাই আড্ডা দিতে চলে এলো। দু একখানা গল্প হবে নাকি? তারানাথ স্পষ্টতই খুশি হল। বললে, বসো বসো, জমি আগে কি খাবে বলো? ও চারি চারি, এদিকে শোন দিকে একবার। চারি এসে দাঁড়াতে তারানাথ বললে, যা দেখি, চট করে তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, যা পরে দিবি। তারপর আমাদের দিকে ফিরে বললে, কি গল্প বলবো, তোমরা তো এসব গল্প বিশ্বাসই করো না। কিশোরী বললে, অমনি বলে বসলেন বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করব, তাহলে এই বাদলার এতখানি পথ ঠেঙিয়ে এলুম কি করতে? সে গল্প শোনার লোক, নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আমি বললুম, আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখান না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বললে, মানে শূন্যে হাত মেরে সন্দেশের রসগোল্লা আনা, জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া। তোমাকে তো একদিন বলেইছি, ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি ও ভিত্তি, ও করার গুরুর বারণ ছিল। তবে করিনি কি, করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্য পয়সা রোজগারের ফিকিরে করেছি কিছু কিছু। বাকি শক্তিও তাতেই গেল। ওতে কিছু নেই বাবু, আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। কিশোরী বললে, আচ্ছা, সাধুরা যে চোখ বুঝে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান,
এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি বিশ্বাসযোগ্য? তারানাথ জোর দিয়ে বলল, নিশ্চয়, সৎ গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন? যেমন ধরো, সদ্য মৃত কোনো চণ্ডালের সব থেকে মুন্ডু কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ডু নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের উপর পদ্মাসনে বসে মাথার উপরে মরা দ্বারকাকের বাদিকে ডানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। কিশোরী বললে, বীজ মন্ত্র কি? তারানাথ বললে, এটি বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুহমন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কিনা। চারি তেলে জপজপ করে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললুম, আপনি কি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞেস করলে, তান্ত্রিক আর কাপালিকে পার্থক্য আছে নাকি কিছু? তারানাথ বললে, পার্থক্য তো আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন। জেনেও তোমাদের কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারের স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললুম, বলুন না সে গল্প, খুব ভালো লাগবে শুনতে। বলছি এখন, তোমরা খেয়ে নাও। সে এক ভয়াবহ কাহিনী হে, অনেকদিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। আমি বললুম, এই ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগে? বটে, আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। চা এনেছিস? রাখ, এই তত্ত্বাবাসেই নাও, চা খাও। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ গল্প শুরু করল। আমার বয়স তখন 22-23। বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 8-10 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বলিয়ে চুপ করে বসে থাকে। মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, দু চোখ বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফলমূল এসব দিয়ে আসত। বৌঝিরা বায়না করত মাদুরি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো বরং দেখায়নি। অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়েরও চেষ্টা করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই, ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবে। বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারো কাছ থেকে পয়সা না নেওয়ার সাধুর উপর আমার যেন কেমন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছে, নানান রকম লোক এসে নানান রকম বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকে হেসে বিদায় করছে। এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধু কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চালাকার তুলে ধুনিতে গুঁজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল, আয়, এগিয়ে আয়, এগিয়ে এসে বস। আমি সাধুর সামনে ধুনির এপাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকল। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হবার ইচ্ছে? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধুসঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে থাকতেই হবে তোকে। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন?
সাধু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছুদূর গিয়ে তারপর ফিরে আসতে হবে। এই চিহ্ন না দেখতে পেলে তোকে এসব কথা বলতাম না। তোর অধিকার আছে জানো। আমি উৎসুক হয়ে উঠলাম, বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো না। কি রকম? বছর খানেকের ভেতর তোর বড় বিপদ আসছে। ভালো হয়েছে আমার সঙ্গে দেখা হলো তো, নইলে প্রাণ সংশয় হতে পারত। বললাম, এ কি রকম বিপদ, কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচব কি করে? সাধু বলল, তা আমিও ঠিক বলতে পারছি না। জানলে নিশ্চয় বলতাম। তুই এসে বুঝবার পর থেকে আমার মনে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে গিয়ে পিছন দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, এবছরের মধ্যে যে বিপদটা ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পেছনে একটা অদৃশ্য চাপা বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বটগাছটা। শুনেছি পটপট করে কাঠের গুড় পোড়া শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনোদিকে আর কেউ নেই। সাধু বলল, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনোদিনও কখনো বিপদ আসছে বলে মনে হয়, কি তোর কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক, প্রাণটা বেঁচে যাবে। বললাম, কি প্রক্রিয়া সাধুজি? সাধু বলল, নে ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধ। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু একটু হাসল, তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে। বললাম না, সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে। আমি যখন আজ তোর বিপদ বুঝতে পারলাম, বললাম, কিন্তু আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম। ভালো মন্দ যাই আসুক, তুই আগে থেকেই আন্দাজ করতে পারবি। আমি হাত জোর করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নেন, আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভ্রু কুঁচকে বলল, ওসব হবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা যা কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতে দেখা পাবি না, তবে সত্যি কখনো যদি তোর প্রাণ সংশয় ঘটে, তাহলে তোকে সাবধান করে দেব। তারপরে একটা আটপোড়া কাঠ তুলে নিয়ে ধনী খুঁচিয়ে দিয়ে বলল, যা যা, ভাগ পালা। বাড়ি ফিরে এলাম। পরদিনই এসে সাধু আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে। পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধনির ছাই আর কতগুলো আটপোড়া কাঠ পড়ে আছে। মাসখানেক কাঠ, কিছুই যেন আর ভালোই লাগে না। কেবলই বাড়ি থেকে বের হয়ে যেতে ইচ্ছে করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ভবঘুরুমি পেয়ে বসল। আরো কিছুদিন এভাবে কাটাবার পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলে ধরে নিয়ে যাবে বাড়িতে, এর জন্য সারাদিনই প্রায় হাঁটতাম, যত দূরে গিয়ে পড়া যায়। রাত্রিরে আশ্রয় নিলাম কোনো এক গৃহস্থের বাড়িতে।
তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করতো না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরের একপাশে পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত, সেখানে বসেই রাখতাম। তারা আবার অপেক্ষা করতো ব্রাহ্মণের প্রসাদ পাওয়া। কিশোরী প্রশ্ন করল, জিনিসপত্রের দাম তখন কিরকম ছিল? তারানাথ বলল, গায়ের দিকে বেশিরভাগ জিনিসপত্র কিনে খেতে হতো না, সবই তো গ্রামে উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় গ্রামের পাশ থেকে 10 আনা দিয়ে একটা পাঠা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলছিল আমরা ঠকেছি, আর একটু দরাদরি করলে 8 আনার ভেতরেই হয়ে যেত। আমি অবাক হয়ে বললাম, 10 আনায় একটা আস্ত পাঠা? বটে, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। দুজনে মিলে গোটা পাঠাটা খেয়ে ফেললেন? তা পারবো না কেন, গায়ের ছেলে, আমাদের খিদেও ছিল আর অম্বলের ব্যামোতেও ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি শুনেছ? আমার বাবা খায়ের হিসেবে 10 গায়ের নামে দাম ডাকছিল। সে গল্প পরে একদিন বলবো নি। কিশোরী বলল, হ্যাঁ, যে গল্প করছিল সেটা হোক। তারানাথ বলতে শুরু করল, এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্ত ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দক্ষিণে ভালো ভালো খাওয়া। শুধু খাওয়ার জন্য কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চায় তা পাই কই। যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যেবেলা গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটায় বসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশবাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানে আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পুরো চালের বড় বড় 8-10 খানা ঘর, মাঝখানে উঠোনকে ঘিরে। বিরাট উঠোনে ধানের গোলা, এক পাশে গোয়ালে কতখানা গরু সাজালে দোয়ার মধ্যে বসে বসে জাবর কাটছে। আমি উঠানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে সাথে খুব পড়ল। সব মিলিয়ে সম্পূর্ণ গৃহস্থের লক্ষণ ঘুরে বেরোচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি। একজন কালো মতো বয়স্ক লোক এগিয়ে এসে বলল, কি চাই? বললাম আমি বিদেশি লোক, রাত্রিটা একটু থাকার সুবিধা হবে কি? আপনারা? ব্রাহ্মণ। লোকটা আসুন আসুন বলে ব্যস্ত হয়ে আমাকে নিয়ে দাওয়ায় বসাল, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘে। মাধব লোক বেশ ভালো, আমাকে রান্নার অবস্থা করে দিয়ে ঠায় বসে রইল সামনে। বসে গল্প করে আর একটু বাদে বাদে এগিয়ে দেয়। এগিয়ে দিয়ে বলে, টানুন, ব্রাহ্মণের প্রসাদ পাবো। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা খুব সুন্দর না? এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? জিভ কেটে মাধব বলল, আগে ও কথা বলবেন না। ব্রাহ্মণ দেবতার হাড়িতে দুটো চাল দিতে পারছি, এ আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি তো সমান হয় না। এই তো 3-7 আগে আমাদের বাড়িতে সে এক কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে ফিরে বললাম, কেন, কি হয়েছিল? চুরি টুরি নাকি? তাহলে তো বরং ভালো ছিল। শুনুন না কাণ্ড। এই ঠিক গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে, তোমার এখানে থাক। আমার সাদা মনে কোনো কাদা নেই। বললাম থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিল। দিব্যি চেহারা তার, ফর্সা রং,
এক মোটা পৈতের গোছা, দেখে কিছু বুঝবার উপায় নেই। নিঃশ্বসিত কলকিটি উপর করে তামাকের গোল ঢেলে কলকিটিতে একপাশে রেখে মাধব বলল, সে রাত্রিরে কিছু হলো না। পরের দিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বলল, কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয়? আমি বললাম, আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি বলবো আপনাকে, সন্ন্যাসী যা বলল তা শুনে আমার নিমিষেই মাথায় রক্ত উঠে গেল। বলে কি, তোমার ওই মেয়েকে আমাকে দাও, আমি ভৈরবী করব, ওর শরীরে ভৈরবীর চিহ্ন আছে। আমি অবাক হয়ে বললাম, তারপর? মাধব বলল, তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললাম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেল, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে গ্রাম থেকে ফেরত যেতে হতো না। সন্ন্যাসী আমার দিকে কসমস করে তাকিয়ে যাওয়ার সময় বলে রাখে, কাজটা ভালো করবে, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে নাতে পাবে। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার, লোকটি আর আসেনি তো? মাধব ঘোষ হেসে বলল, আর তার আসতে সাহস হবে না, সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। মাধব ঘোষের যত্নের সত্যি তুলনা নাই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখল। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? আগে খানোটু, ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না কিছুতেই। আমি প্রায় জোর করেই চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগবে। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা বলে বেরিয়ে এলাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দই কিনে খায়, তারপর আবার হাঁটি। সারাদিনই প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধে নাগাদ এক জায়গায় এসে পৌঁছালাম, যার ত্রিসীমানায় কোনো জনবসতি নেই। রুক্ষ পাদপহীন প্রস্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট কি নদী তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে হেঁটে এগোলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে একটা শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙ্গা কলসি সব পড়ে আছে। কিশোরী বললে, ওই নির্জন শ্মশানে সন্ধেবেলা আপনার ভয় করলো না? না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান, সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতন ধুয়ে যায়। তার উচ্চলোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে ভয় কিসে? যাই হোক, দাঁড়িয়ে চারিপাশে তাকিয়ে দেখছি হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চাই? কি ভয়ানক গলার স্বর বাবা! লোহার ড্রামে পাথর কুচি ঢাললে এমন শব্দ হতে পারে? চমকে পেছনে তাকিয়ে দেখি একটা সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় অযত্ন বর্ধিত দাড়িগোপের জঙ্গল, লম্বায় আমার মাথা ছাড়িয়ে প্রায় 1 হাত, পরনে রক্তাশ্বর, পায়ে বউল দেওয়া কাঠের পুরু খড়ম। কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এখানে পৌঁছেছি মাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে? ঠিক নেই। সাধু কি বুঝলো জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আয় আমার সঙ্গে। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম। বেশ খানিকটা হাঁটার পর দেখি একটা গাব,
বা ওই জাতীয় কোনো একটা গাছের নিচে সাধু মরার মাদুর কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝুপড়ির মতো বানিয়েছে বললাম। ওইখানে আপনি থাকেন? কেন, অসুবিধাটা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না অসুবিধা আর কি, তাই বলছি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে দিয়ে নিজে ভিতরে ঢুকল। বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে। বলল, এই নাও খাও। নিলাম। কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হওয়ার ইচ্ছে নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে ধরে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব, থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলায় সেই সাধুও বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, থেকে যা তুই আমার কাছে। আমি একটু ফাপড়ে বললাম, এই সাধুকে দেখে আমার তেমন ভক্তি উদয় হয়নি, বরং কিছু একটা অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইলেও দেখে সে ভাব বেড়েছে বই কমেনি। ভালো সাধুও কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ব, বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কোথায়? বললাম, থাকবো। সাধু বলল, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, এটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলে জানাবো। তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে। 2-4 দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারাদিন কোথায় কোথায় ঘুরে কি সব সংগ্রহ করে আনি, বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো, আর সেই সময় আচ্চা আর জপতপ করে। আমি একটু দূরে কাঠপুর দিয়ে আগুন জেলে মাটির হাঁড়িতে ভাত রান্না করছি। অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো সাধু একজন কাপালি। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির। ঝুপড়ি থেকে ছুরিয়ে এনে চড়ুইটার পেট ছিঁড়ে নাড়েবুড়ি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকে দুখানা একই মাপের মাটি সরা এনে একটাই মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরাইয়ের মুখে তুলে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে? সাধু সংক্ষেপে বলল, কাজ আছে। তারপর আমার হাতে মুখবদ্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াতো এটা 1 ঘন্টা ধরে পোড়াবে, এভাবে 3 দিন 1 ঘন্টা করে পোড়াবে। নাও। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। সাধু বললে, দ্রব্যাগুন, বুঝলে? দ্রব্যাগুন একটা বিরাট জিনিস, তুমি মানো? বললাম, আমি নিজে প্রত্যক্ষ কখনো দেখিনি। গাছপালা থেকে ওষুধ তৈরি হয় শুনেছি, খেলে অসুখ সেরে যায় তাও দেখেছি, কিন্তু সেসব কথা শুনতে পাওয়া যায়, যেমন বশীকরণ, সেসব দেখিনি। সাধু হেসে বলল, বশীকরণ? ও আবার একটা কঠিন জিনিস নাকি? ও অনেক রকম উপায় আছে, বেশি জটিল প্রক্রিয়ায় যাওয়ার দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দিস, শোন, চেষ্টা করলে তুইও পারবি। আগে কি, সে কোনো এক মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তবে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনা গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে ধরতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ যাই হোক কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারলে সেই লোক কুকুরের মতন তোর পায়ে পায়ে ঘুরবে। আছে আমার কাছে, দেখবে? সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশ্ব পাতা হাতে করে নিয়ে বেরিয়ে এলো। বলল, ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাক আমার কাছে।
এর গুণ দেখিয়ে দেব। দিন দুয়েক আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব সূক্ষ্ম একটা মানুষের মূর্তি। এদিনও অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ দিয়ে কি হবে? ওই দিনও সাধু রহস্যময় হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুতেই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এই মুহূর্ত সেখানে থাকতাম না। আরো ৩-৪ দিন কাটল। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি। সাধু এসে বলল, তুই প্রকৃতির সংজ্ঞা শক্তিতে বিশ্বাস করিস? বললাম, আগে ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অন্যরকম শক্তি আছে। যেমন পৃথিবী আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলি আমাদের প্রাণ বাঁচায়। এগুলি শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ এগুলি হল সংহার শক্তি। এছাড়া নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারণ শক্তি আছে। সাধনার দ্বারা তাদের জাগ্রত করা হয়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের পুরো নিঃস্বর অপশক্তি। তার মারণ ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছে। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? সন্ন্যাসী দুটি চোখ জ্বলে উঠল। বেতাল বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে জাগিয়েছে তাকেই হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম, বলি হ্যাঁ, তারপর জিনিসপত্র পোটলা করে পালাই। কিন্তু কেমন একটা আকর্ষণ। বললাম, না। আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বলল, তাই। সেদিন রাত্রি যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকে জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অব্দি পুঁতল মাটিতে। তার চারিদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বেশ বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে পড়তে পুতুলটা চন্দনে ছিঁড়ে দিতে লাগলো। এসব হলে খোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, আগে দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বদ্ধ সরাটা কই? আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোর ভিতরে পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটে নিয়ে মদে মিশালো সাধু। তারপর ঢক ঢক করে মদটা গলায় ঢেলে নিল। খাওয়ার পরেই সাধু আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কটরে গিয়ে যেন দুর্বল কয়লার মতন জ্বলছে। আমার দিকে ফিরে দেখে সাধু বলল, শুকনো কাঠটা নিয়ে একটু ধুনি করো। বললাম। ধনী বেশ জ্বলে উঠতে উঠতে সাধু রক্তচন্দন দিয়ে ধনী পুজো শুরু করল। তারপর তোমার কোথায় গাওয়া ঘি, একটা জবা ফুল, আরো কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিরাট পোড়া গন্ধে ভরে গেল চারিদিকে। সাধু বিকৃত গলায় হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোয়ার অন্ধকারে ভেতরে ধনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে উঠে কোথায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। মূর্তিটা দেখো পরিষ্কারভাবে যে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল হুল, রাত্রি অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল, দেখলে ওই বেতাল,
আমি বললাম, কোথায় গেল? সাধু বলে বসলো, এদিকে সরে হয়। আমি আসল কথাটা এতদিন তোকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ নামে একজন ঘুরতে গিয়ে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কপালে গিয়ে সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? সাধু বলে চলেছে সে মাধব ঘোষের বড় মেয়ের দেহে প্রকৃত সদান সঙ্গিনী হওয়ার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চেয়েছিলাম। মাধব ঘোষ দিল তো নাই, উপরোক্ত আমাকে কথা শুনে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার কাটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত। আচ্ছা মাধব, এবার দেখাবো তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করবো কি, করেছি। এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম আমি মাধব ঘোষের বাড়ি। এবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ তার ক্ষতি কিছু হবে না। আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আত্মাহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পুণ্যাহিত বহন করে ওই যে নিমকাঠের পুজো দেখছ, ওই হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে। ভয়ঙ্কর বিশুদ্ধ অপমৃত্যু। কেউ কিচ্ছু টের পাবে না কোথা থেকে কি হলো। সাধুর মুখখানা যেন আমার নেকড়ে বাঘের মতন মনে হচ্ছিল। আমি আর সহ্য করতে না পেরে বললাম, কিন্তু আপনি অন্যায় করছেন, এ ঠিক নয়। সাধুর চোখ আবার থক করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার যেন কেমন একটা সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও এখানে থাকতাম না। এখানে প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা ধর্ম। মূর্খ, তুই মূর্খ। কপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই আর কি বুঝবি? তেমন আপনার মতো নরকের ইটের কাছে আমি আর এক মুহূর্ত নই। আমি চললাম। আপনি থাকুন আপনার এই কুৎসিত সাধনা নিয়ে। হন হন করে হেঁটে সেই রাত্রেই রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত আমাকে অপমান করে পৃথিবীর আলো বেশি দিন দেখতে পারেনি কেউ। মনে রাখিস। অনেক দূর চলে এসেছি। তখন পেছন থেকে রাত্রির নির্জনতা ভেদ করে সাধু উন্মাদের মতন হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে এলে অবিশ্রাম হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম। দেখি সমস্ত বাড়িটা যেন ঝিমিয়ে আছে। বাড়িতে কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছ্যাত করে উঠল। না জানি বেতাল কাল রাত্রিতে এসে কি না করে গেছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব। ডাক শুনে ভিতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে এসে যেন চাঁদ পেল। এগিয়ে এসে পায়ে ধুলো নিয়ে বলল, ঠাকুরমশাই, ও আপনি এসেছে? আমি যেন একটু বল পেলাম। ভগবান পাঠিয়েছে আপনাকে। দেখলাম মাধবের চোখ যেন বসে গিয়েছে, মুখ শুকনো। বললাম, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ, গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুরমশাই। সে কি? গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন তো? আশ্চর্য ব্যাপার, তখন অনেক রাত। হঠাৎ গোয়ালে একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট করেছে। উঠে বাইরে যাওয়ার আগেই মুঙ্গলি গাইটা চিৎকার করে উঠল। গিয়ে
গিয়ে দেখি রাঙ্গি আর মুন্নি দুজনই মাটিতে শুয়ে ছটফট করছে। কি হলো কে জানে। তখনই লোক পাঠালাম পাশের গায়ে গোবর্দির জন্য। সে এলো বটে, কিন্তু কিছু বুঝতে পারল না। আজ সকালে গরু দুটো মারা গেল। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলল, আজ সকাল থেকেই আবার মেয়েটার জ্বর, গা যেন ফুরিয়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুরমশাই। আপনি এলেন ভালোই হলো। ব্রাহ্মণ মানুষ, ভিডিও বাস করলে আমার ভয় কেটে যাবে। বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে কিছু বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব্য শান্তি পায় তাহলে থাকতে পারি, এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল গড়িয়ে বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলালের আয়োজন করে দিয়েছে। ফলার করে আমার একটু বাগানে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গড় চেয়ে বাগানে ছাড়ল। গড় হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কিরকম তা বোঝাতে পারবো না, কিন্তু আমার খুব বড় একটা বিপদ আসছে। খুব কাছে এসে গিয়েছি সেই বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আম গাছে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এরম হচ্ছে আমার সাথে? তাড়াতাড়ি ফেরবার জন্য এগিয়ে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুড়িতে পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু বোধহয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে দাঁড়িয়ে আমি তাকে চিনতে পেরেছি। আমার গায়ের বটতলার সেই সৌম্যমূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলে আমাকে দেখা দেবে। তাহলে কি সত্যিই আমার আজ বড় বিপদ? দূর থেকে আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ কোথায় সাধু, কোথায় কি, কেউ নেই কোথায়। আমি এক অন্ধকারে গড় হাতে দাঁড়িয়ে। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম, বললাম, দেখো, আজ তোমার আমার দুজনের বড় বিপদ। কি বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ আমি আর তুমি তোমার বাড়ির বাইরে পা রাখবো না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো, আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবীর মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল এনে দিল সে। আমি সাধুর দেওয়ার গাত্রবন্ধনের মধ্য দিয়ে জলটা শোধন করে বাড়ির চারপাশ ঘুরে ছিটিয়ে গন্ডি কেটে দিই। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধব। কাপালিক আমাদের ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবে সাবধানের মান নেই জেনে সারা বাড়ি চারিদিকে গন্ডি দিয়ে দিলাম। রাত্রিরে খাওয়া দাওয়া হলে মাধবকে ডেকে বললাম, তুমি আমি আজ এক ঘরে থাকবো। বাড়ির সবাই শুয়েছে? আগে হ্যাঁ ঠাকুরমশাই। বেশ, আয় আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢাল মাটিতে। এই যে খাটের পাওয়ার কাছে, এইখানটায় ঢাল। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারিদিকে এক জলের গন্ডি কাট। নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমিই করে দিতাম। সেই গন্ডির ভেতরে খাটে উঠে আমরা দুজন বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতরে এক বিচিত্র বিপদের ঘন্টা বেজে চলেছে। কি যেন ঘটবে, কে আসবে, কি হবে বুঝতে পারছি না কিছু। আমার পাশে মাধব চুপ করে বসে রইল। ঠিক মাঝরাত পেরিয়ে যাওয়ার পর হঠাৎ যেন এক ঝলকে হাওয়ার বাইরে আমবাগানটা কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিছু নেই, হঠাৎ হাওয়া এলো থেকে। ক্রমে সে হাওয়া মেরে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানলা দরজা দরম দরম করে খুলতে লাগলো। বাড়ির ভেতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠলো। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে বেরোবে না, সব ভেতরে বসে থাকো। ঝড়ের শব্দের মধ্যে কাটতে না সংঘাত বিকৃত তাণ্ডব বলে কে যেন অমানসিক কাটছে। কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণ চেষ্টা করছে বাইরে খাওয়া। বারবার অদৃশ্য খানিক
খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার আমবাগান শান্ত হয়ে গেল। মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে। সে বাড়িতে ঢোকবার চেষ্টা করেছিল, সে যেন উদ্দেশ্যে সফল না হয়ে ফিরে চলে গেল। আমার বুকের ভিতরে বিপদের ঘণ্টা হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধহয়। সেদিন রাত্রিটা আমরা খাটে বসে রইলাম। পরের দিন সকালে খবর পেলাম মাধব ঘোষের মেয়ের জ্বর নেমে গিয়েছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম, মাধব ঘোষ কিছুতেই ছাড়লো না। খালি ভয়ে আপনার দয়াতে রক্ষা পেলাম। বেঁধে রাখতে পারবো না জানি, তবুও এই বেলাটা থেকে যেতেই হবে। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধব গাছের কাছ থেকে বিদায় নিয়ে প্রায় মাইলখানিক চলে এসেছি। দেখি ঘোড়ায় চড়ে এক দারোগাবাবু কোথায় যেন চলেছেন। পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞেস করলাম, কোথায় চলেছ বাবু? সেপাইটা বলল, সামনের বিরামপুরিতে একটা শ্মশান আছে জানেন, সেই শ্মশানে এক কাপালিক থাকতো, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে? বোঝা গেল কি করে? মাথাটা নাকি একবারে ছিঁড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ না। আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালিকিতে বলেছিল বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকে আক্রমণ করে। কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে আসবার ইচ্ছা হয়েছিল, পরে এসে ইচ্ছা দমন করি। মনে মনে আমার গায়ে দেখা সাম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম। গল্প শেষ করে তারানাথ তান্ত্রিক বললেন, কিরকম শুনলে? আমরা বললাম, ভালো। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, বিশ্বাস হলো? সে কথার জবাব না দিয়ে কিশোরী হেসে বলল, দিনটা তো ভালোই কাটে।